দারোয়ান গতকাল রাতে একটা গাড়ি আসে। বৌনি সেই গাড়িটা করে চলে যায়। আদ্র কোথায় গেছে বলে গেছে? দারোয়ান না, তবে বৌনিকে দেখে চিন্তিত লাগছিল। আদ্র আর কিছু না বলে বাসার ভেতরে ঢুকে। আদ্র কার বিপদ হল? এত রাতেও একা চলে গেল, নিশ্চয়ই কারো কোনো সমস্যা হয়েছে। তাছাড়া একা কোথাও এত রাতে যাওয়ার মতো মেয়ে ইশরা না। আচ্ছা, ওর আব্বু আম্মু ঠিক আছে তো? একটা ফোন দিয়ে দেখি। আদ্র ইশরাদের বাসায় ফোন দিল। আদ্র আসসালামু আলাইকুম। ইশরার আম্মু ওয়ালাইকুম আসসালাম। আদ্র কেমন আছো আম্মু? ইশরার আম্মু আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? আদ্র আলহামদুলিল্লাহ। আব্বু কেমন আছে? ইশরার আম্মু আল্লাহর রহমতে ভালো আছে। এই তো একটু আগে ব্যাংকে চলে গেল। তোমার বাসার সবাই কেমন আছে? আদ্র আলহামদুলিল্লাহ ভালো। তোমার আর আব্বুর শরীরের অবস্থা কেমন? ইশরার আম্মু বুড়ো হচ্ছি, একটু তো সমস্যা হবেই। সব মিলিয়ে আল্লাহ পাক ভালো রাখছেন আমাদের। আদ্র বুঝতে পারল ইশরার আব্বু আম্মুর কিছু হয় নাই। তারা আল্লাহর রহমতে সুস্থ আছেন। তারপর আরও কিছুক্ষণ কথা বলল। মিশরার বাবু হবে সেটাও বলল। ইশরার আম্মু ইশরা কোথায়? আদ্র কি আর বলবো আম্মু, ইশরা আমার একটা কথাও শুনে না। এখন রান্না করছে। কতবার বললাম রান্নাঘরে যাওয়ার দরকার নেই, তবুও সে চলে গেছে রান্না করতে। ইশরার আম্মু, আমার মেয়েটাই যে জন্ম থেকে এরকম, তুমি কিছু মনে করো না বাবা। ও এইরকমই ছোটবেলা থেকেই আবেগ আর বিবেকের সাথে লড়াই করতে করতে এরকম হয়ে গেছে। আদ্র তা বললে শুনব না। ওকে বকে দিবা যাতে আগ বাড়িয়ে কোনো কাজ না করে। তুমি যদি না পারো তাহলে আমি আব্বুকে বলবো। ইশরার আম্মু আচ্ছা, আমি ওকে খুব খুব বকে দিব, যাতে তোমার সব কথা শোনে। আদ্র এই তো আমার বেস্ট শাশুড়ি আম্মু। ইশরার আম্মু পাম দিচ্ছিস কেন বাপজান? আদ্র সত্যি বলছি আম্মু। ইশরার আম্মু হু। আদ্র ও আম্মু। ইশরার আম্মু হু। আদ্র তুমি মোটেও বুড়ি হচ্ছ না, ইদানিং খুব বেশি কিউট হয়ে গেছ। এদেশের ছেলেদের থেকে তোমাকে রক্ষা করব কিভাবে সেটাই ভাবছি। আমার ভাবাভাবি শেষ হলে তোমাকে জানাচ্ছি, সেইটুকু সময় সঙ্গে থাকো। আজকের মতো বিদায় নিচ্ছি আমি, আদ্র চৌধুরী। পরের ফোনের জন্য অপেক্ষা করো, ধন্যবাদ। আদ্র লাইনটা কেটে দিল। আদ্র ভাবছে এত রাতে ইশরা কোথায় গেল? ইশরার কি কোনো বিপদ হল? বিপদ হলে তো বাসায় হবে, কিন্তু ও তো বাসা থেকে বেরিয়ে গেছে। ওই গাড়িটা কার ছিল? এত রাতে ওকে কে নিতে আসবে? আদ্রর কথা শুনে তো ইশরার আম্মু অবাক। পরক্ষণে হেসে বলল, ইশরার আম্মু পাগল ছেলে। সকাল গড়িয়ে দুপুর হয়ে গেছে, ইশরা এখনো বাসায় ফেরেনি। আদ্র ওর আব্বু আম্মুকে বলেছে ইশরা একটা প্রেজেন্টেশন সাবমিট করতে গেছে, তাই তারা আর কোনো কথা বলেনি। আদ্র বারবার মেইন গেইটের সামনে পায়চারি করছে। আদ্রর আব্বু আম্মু ছেলের দিকে তাকাচ্ছে আর হাসছে। আদ্র হাসছ কেন তোমরা? আদ্রর কথা শুনে তারা খিলখিল করে হেসে দিল। আদ্রতা বউয়ের জন্য মন খারাপ হচ্ছে, যার আব্বু আম্মুর হাসির রহস্য শুনে কি হবে তার? আদ্র তুই চুপ করবি? আদ্রর আম্মু, আমার ছেলে তার বউয়ের জন্য এভাবে টেনশন করছে ভাবা যায়? বাবা তুই বাসায় কেন পড়ে আছিস? এখনই গিয়ে বৌমাকে প্রেজেন্টেশন সাবমিট করতে না দিয়ে বাসায় নিয়ে আয়। আদ্রতা এতই যখন চিন্তা, তবে একা কেন যেতে দিলি? আদ্র চৌধুরী তার নিরুদ্দেশ বউকে খুঁজে না পেয়ে দেবদাস হবার চিন্তাভাবনা করছেন। আব্বু, এই কথাটা হেডলাইন হলে কেমন হয়? আদ্রর আব্বুসপেক্ষা হল শুদ্ধতম ভালোবাসার একটা চিহ্ন।
সবাই ভালোবাসি বলতে পারে, কিন্তু সবাই অপেক্ষা করে সেই ভালোবাসা প্রমাণ করতে পারে না। হুমায়ুন আহমেদ, আই উইশ তোমরা যাতে আমার মতো হতে পারো, অন্যজনের মতো না। কম তো আর অপেক্ষা করিনি। আদ্রর আম্মুর দিকে তাকিয়ে। আদ্রতা, আমি অপেক্ষায় আছি, থাকব ততদিন, যতদিন না আমার অপেক্ষার প্রহর শেষ হবে। মনে মনে আদ্রর ফোনে একটা মেসেজ এলো। মেসেজটা পড়ে আদ্রর চিন্তা প্রায় ৮০% কমে গেল। কারণ মেসেজটা ছিল ইশরার। অন্য একজনের ফোন থেকে করেছে। খুব দরকারি কাজের জন্য বাসা থেকে বেরিয়েছি। ওই নিষ্পাপ মুখখানায় আটকে গিয়েছিলাম, তাই জাগাইনি। আপনি চিন্তা বা রাগ কোনোটাই করবেন না। করলে বাসায় এসে নাক ফাটিয়ে দিব। আরও কিছু আবেগময় প্রেমময় কথা ছিল। আদ্র মেসেজটা পড়ে হাসল। আদ্রর আম্মুস ভালোবাসা, নরম তুলোর মতো আবেগে মোড়ানো, ভাষায় প্রকাশ না করতে পারা স্পর্শকাতর এক তীব্র অনুভূতির নাম। রং, রূপ, গন্ধবিহীন এই তীব্র অনুভূতির এক অদ্ভুত ক্ষমতা আছে, আর সেটি অপরের প্রতি তীব্র আকর্ষণ। এই আকর্ষণের শক্তি এতটাই প্রবল যার টানে অপরকে পাশে পেতে মানুষ ছুটে যায় বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, জয় করে সকল প্রতিকূলতাকে। পরিশ্রান্ত ক্লান্ত মানুষ ব্যস্ততা, ক্লান্তি ভুলে প্রিয়জনকে বলে, ভালোবাসি, ভালোবাসি। আই উইশ তোমরা যাতে আমার মতো হতে পারো, অন্যজনের মতো না। হুহ। চলে গেলেন আদ্রর আম্মু। আদ্র আম্মু, কেন যে তুমি আনরোমান্টিক বলো বুঝি না। আম্মু অনেক রোমান্টিক আব্বু। আদ্রর আব্বু কত রোমান্টিক আমার জানা আছে। আদ্র আম্মুকে এত রোমান্টিক হবার পর এই কথা বলো, তাহলে ইশরাকে কি বলবে? একটু ধরলেই কাঁপুনি রোগে আক্রান্ত হয়ে কাঁপতে থাকে। ওকে তো ঠিকমতো ছুঁতেও পারি না। আদ্র এতক্ষণ নিচের দিকে তাকিয়ে বলছিল। কথাটা শেষ করে যখন উপর দিকে তাকালো তখন দেখল ওর আব্বু আর ওর বোন অবাক হয়ে ওর দিকে তাকিয়ে আছে। পরক্ষণে মনে পড়ল ও কি থেকে কি বলে ফেলেছে। সাথে সাথে জিভ কামড় দিয়ে এক দৌড়ে ওর রুমে চলে গেল। আদ্রর কাহিনী দেখে আদ্রতা আর আহনাফ চৌধুরী একে অপরের দিকে তাকিয়ে হেসে দিল। সারাদিন ইশরার চিন্তায় আদ্র বাসা থেকে বের হয়নি। বিকাল দিকে বের হয়েছে। ইশরা সন্ধ্যার সময় বাসায় ফিরেছে। ইশরা ফ্রেশ না হয়ে কিচেন গিয়ে হাত ধুয়ে ঠান্ডা ভাত খেল। ইশরা খুবই ফুরবল। সিঁড়ি বেয়ে উপরে গেলে আর নিচে আসা হবে না। সারাদিনে শুধু একটা পাউরুটি খেয়েছে। ইশরা রুমে চলে গেল। গোসল করে শুয়ে পড়ল বিছানায়। এতটা ফুরবল এর আগে ও কখনো হয়নি। আদ্র রুমে এসে দেখল ইশরা চুপচাপ শুয়ে আছে। ওর মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। আদ্র, ইশরা? ইশরা, হু। আদ্র, কখন ফিরেছ? ইশরা, ঘণ্টা খানেক আগে। আদ্র, তুমি যে আমায় লুকিয়ে দেখ আমাকে বলনি কেন? দূরে গেলেই কি তোমার ভেতর ফিলিংস আসে? আমি তো তোমার জন্য চিন্তা করেছি, এবার আমার নাক ফাটাও। ইশরা, আদ্র চৌধুরীর নাক ফাটানোর মতো সাহস এখনো হয়নি আমার। আদ্র, মেসেজ দিয়ে তো তুমি বললা। ইশরা, মাথা ঠিক আছে আপনার, আমি কেন আপনাকে মেসেজ দিব? তাছাড়া আমি ফোন নিয়ে যাইনি। আদ্র, মাথা আমার না, তোমার চাঁদে গেছে। এই দেখো তোমার মেসেজ। ইশরা মেসেজ দেখে তো অবাক। ও আদ্রকে কোনো মেসেজ করে নাই। তাছাড়া গতকাল থেকে আজ বাসায় আসা পর্যন্ত ও একটু স্থিরভাবে বসতেও পারে নাই। তবে কি ওই মেসেজ দিয়েছে যাতে আদ্র চিন্তা না করে? আদ্র, তোমাকে অনেক ক্লান্ত লাগছে, তুমি ঘুমাও। ইশরাহুম, ঘুম প্রয়োজন, গভীর ঘুমের প্রয়োজন। আই উইশ আপনার জীবনে কোনো দুঃখ কষ্ট যাতে আপনাকে ছুঁতে না পারে। মনে মনে আদ্র ইশরার দিকে তাকিয়েছিল। কেন জানি ইশরার আজকের কথাগুলো আগের মতো স্বাভাবিকভাবে বললেও ওর কাছে স্বাভাবিক মনে হল না।
আদ্র বি পজিটিভ। আদ্র সকালে 7টা। আদ্র ইশরার মুখের দিকে তাকিয়ে আছে। ঘুমালে পৃথিবীর প্রত্যেকটি মানুষের পরম রূপ ভেসে ওঠে, তাই ঘুমন্ত ছেলে হোক বা মেয়ে দেখতে খুবই ভালো লাগে। আর মেয়েদের সর্বদা সেজে থাকা অবস্থায় যে ছেলে দেখতে চায় তার কাছে ওই মেয়ের চেয়ে ওই মেয়ের সৌন্দর্য বেশি গুরুত্বপূর্ণ। এটাও এক প্রকার ভালোবাসা। তবে সর্বদা সুন্দর থাকবে, সঙ্গীন থাকবে এমন কামনা করা ছেলেরাও একটু বোকা। ইশরা নড়েচড়ে উঠল। আদ্র এখনো ইশরার দিকে তাকিয়ে। ইশরা আদ্রর বাহুডোরে আবদ্ধ। ইশরাকে ছেড়ে আদ্র উঠে গেল। ফ্রেশ হয়ে কফি নিয়ে বেকনিতে চলে গেল। তারপর কি যেন ভেবে আবার ছাদে গেল। সেখানে গিয়ে দেখল আদ্রতা দোলনায় বসে আছে। আদ্র নিচে নেমে বোনের জন্য কফি নিয়ে আবার ছাদে গেল। আদ্র বিষণ্ণতায় ছেয়ে গেছে তোর মুখ। ভাইয়ের কাছে কথা লুকিয়ে পাস কি সুখ, কফি এগিয়ে দিয়ে। আদ্রতা ভাবছি বুঝলি। আদ্র কি ভাবছিস তোর রাফির কথা নাকি শাকিলের কথা? আদ্রতা ওদের কথা ভাবব কেন? আদ্র তোদের পিছনে ছেলে ঘুরতে দেখলেই ভালো লাগে। নিজেকে বড় মাপের সেলিব্রিটি ভাবতে শুরু করিস? আদ্রতা সব মেয়েরা কি এক? আদ্র আমরা সব ছেলেরা কি এক? আদ্রতা আচ্ছা তুই এত ঝগড়া কেন করিস বলতো? ভাবি তোকে কিভাবে সহ্য করে। আদ্র সহ্য না করে কি করবে শুনি? আদ্রতা তা জানি না। তবে ভাবির জায়গায় আমি হলে বিয়ের পরের দিনই তোকে ডিভোর্স দিতাম। আদ্রতার কথা শুনে আদ্রর মনটা খারাপ হয়ে গেল। ও অনেক কষ্ট দিয়েছে ইশরাকে। অমানুষ হয়ে গিয়েছিল। আদ্রতা আম এক্সট্রিমলি সরি ভাইয়া। বিশ্বাস কর আমি ওইভাবে বলতে চাইনি। আদ্র কিছু না বলে নিচে চলে যায়। আদ্রতা তোকে আমি কিভাবে বুঝাবো বল, আমি তোকে কষ্ট দিতে চাইনি। সম্পর্কের মাঝে ডিভোর্স শব্দটা যে কতটা ভয়ঙ্কর তা যারা ভুক্তভোগী তারাই জানে। তবে বর্তমানে যে বিয়ে হয় তার চেয়ে ফার রিলেশন খুব ভালো। শুনতে খারাপ লাগলেও আমি এটাই বলবো, বিয়ের 3 মাস যেতে না যেতেই ডিভোর্স শব্দটা চলে আসে। বিয়ে হচ্ছে একটা পবিত্র বন্ধন। বিয়ের মাধ্যমেই একে অপরের সাথে চুক্তিবদ্ধ হয়ে যায়। মেয়েরা লাল শাড়ি পরে বাবার বাড়িঘর ছেড়ে স্বামীর ঘরে ঢুকবে আর সাদা কাফনের কাপড় পরে বের হবে। কিন্তু আমাদের স্বাধীন চেতা মনোভাব নিয়ে সম্পর্ক মাঝে চলে আসে ডিভোর্স। বিয়ে বন্ধনটা জীবনের একটা সময় একে অপরের সাথে আষ্ঠেপৃষ্ঠে থাকা, ভালো মন্দের পাশে থাকা। আর ওই রিলেশনটা ডিভোর্স নামক বিয়ের চাইতে ভালো বলছি কারণ এতে বিয়ে নামক পবিত্র বন্ধনের অমর্যাদা করা হয় না, অসম্মান করা হয় না। রিলেশন চলছে আবার ব্রেকআপ হচ্ছে, কিন্তু ডিভোর্স শব্দটা আসছে না। কিছুদিন আগে টিভিতে খবর দেখছিলাম আমাদের দেশে এতগুলো দম্পতিরা ডিভোর্সের অ্যাপ্লিকেশন করেছে যে আমি সত্যিই অবাক। কে বলেছিল বিয়ে করে ডিভোর্স দিয়ে দাও? বাধ্য হয়ে বিয়ে করাটা মেনে নেওয়া যায়, কিন্তু পরিশেষে যখন ডিভোর্স শব্দটা আসে সেটা মেনে নেওয়া যায় না, কষ্ট হয়। সব কিছুই মানানো যায়, বিয়ে ব্যাপারটা কিভাবে মেনে নিবে যেখানে সারা জীবন জড়িয়ে আছে? ভাবা উচিত, অনেক ভাবা উচিত, তারপর বিয়ে করা উচিত। আমাদের গ্রামাঞ্চলে কিছু মানুষ বলে বিয়ের ঠকের মতো জীবনে আর ঠক হতে পারে না, বিয়ের ঠক বড় ঠক। তাই কবির সুরে তাল মিলিয়ে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আদ্র ইশরার মাথার কাছে বসে। আদ্র আমি অনেক অন্যায় করেছি, অবিচার করেছি। প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না। আমাদের সম্পর্কে কোনো ডিভোর্স নামক শব্দ ভুলক্রমেও যাতে না আসে। ইশরার মুখের দিকে তাকিয়ে আদ্রর শান্তি লাগছে। আদ্র ইশরার পাশে এক হাতে ভর দিয়ে শুয়ে পড়ল। ইশরার ঘুম ভেঙে গেল। আদ্র ইশরার আরও গা ঘেঁষে শুয়ে পড়ল। আদ্র গানটা যেন কি ছিল ইশরা? ওহ মনে পড়েছে।
তুমি না থাকলে সকালটা এত মিষ্টি হতো না। ভোরের আলোটা দেখছ? তুমি তো দেখোনি, থাক আর দেখতে হবে না, আমিই বলছি। একটা স্পেসিফিক রঙকে কোট করছে, সব জিনিস এতে একটা বিশেষ কিছু লাগছে। রোদের শুরুটা কত মিষ্টি হয় ভাবা যায়। আদ্র তাড়াহুড়ো করে বাসায় এসেছে। রুমে এসেই ইশরাকে দেখতে পেল না। আদ্র হাতে জুতো জোড়া নিল। এখন এমন কাউকে দরকার যাকে জুতো দিয়ে গালে থাপড়িয়ে গাল থেকে রক্ত বের করতে পারবে। খুব রাগ লাগছে কাকে পাবে এখন যে ওর হাতের জুতোর বাড়ি খাবে। খুব জোরে জোরে ইশরাকে ডাকল। আদ্র মিসেস ইশরা চৌধুরী, মিসেস ইশরা চৌধুরী। ইশরা তখন আদ্রর আম্মুর সাথে গল্প করছিল। দুর্বলতার জন্য আদ্র ইশরাকে আজ অফিস যেতে দেয়নি। আদ্রর আম্মু, আদ্র বোধহয় রেগে আছে, তুই কি কিছু করেছিস? ইশরা, না। আদ্রর আম্মু তোকে ডাকছে, যা গিয়ে দেখ রাগার কারণ কি। এতদিনে বেশ ভালো করে জেনে গেছে আদ্র যখন রেগে থাকে তখন ইশরাকে মিসেস ইশরা কিংবা মিসেস ইশরা চৌধুরী বলে। কিন্তু আদ্র কেন রেগে আছে সেটাই বুঝতে পারছে না। ইশরা, উনি তো সকালে খুব ভালো মুডে ছিল, কিন্তু অফিসে এমন কি হলো যে উনি এত রেগে আছেন? মনে মনে ইশরা দরজার ফাঁকে আদ্রকে দেখতে পেল। আদ্র ভীষণ রেগে আছে। ইশরা রুমে ঢুকল। ইশরাকে দেখে আদ্র বলল, আদ্র, ওকে দেখে কি পাগল মনে হয়? ওকে কেন সবাই পাগল বলবে? যদিও ইশরা জানে না আদ্র কার কথা বলছে, তবুও বলল। ইশরা ওকে জিজ্ঞাসা করেন। আদ্র, কি জিজ্ঞেস করব? কোনো প্রশ্নের জবাব দেয় ও? 10টা প্রশ্ন করলে একটা প্রশ্নের জবাব দেয়। মিসেস ইশরা চৌধুরী, আমার মাথায় আগুন ধরে গেছে, এখন একটা কাজ করতে হবে, খুব দ্রুত করতে হবে। ইশরা ভয়ে ঢোক গিলে বলল। ইশরা, কি কাজ? আদ্র, এই জুতো জোড়া দেখছ? এ দুটো দিয়ে কারো গাল থাপড়াতে হবে, গাল দিয়ে রক্ত বের না হওয়া পর্যন্ত থাপড়াতে হবে। ইশরা চোখ বড় বড় করে বলল। ইশরা, কাকে থাপড়াবেন? আদ্র, বুঝতে পারছি না কাকে থাপড়াব। এমন একজনকে খুঁজছি, পেলেই থাপড়াবো, জুতোর তলা ফেটে না যাওয়া পর্যন্ত থাপড়াব, মনের ঝাল মিটিয়ে থাপড়াব। আমাকে থাপড়াবে না তো? মনে মনে ইশরা আবারও ঢোক গিলল। ইশরা, আপনি কি আমাকে থাপড়াতে চাচ্ছেন? আদ্র ইশরার দিকে তাকিয়ে রইল। এদিকে ইশরা ভীষণ ভয় আছে। এখনই যদি আদ্র ওকে জুতো দিয়ে থাপড়ায়। এটা লজ্জার, ভীষণ লজ্জার। এই মুহূর্তে ইশরার মুখে একটা লজ্জা মাখা হাসি প্রয়োজন ছিল, কিন্তু ভয় লজ্জা মাখা হাসি কিভাবে দেয় সেটাই ভুলে গেছে। ইশরা একবার নিচের দিকে একবার আদ্রর দিকে তাকাচ্ছে। আদ্র, ভদ্রলোকরা কখনো বউকে পেটায় না, বরং তারা বউয়ের পেটন খায়। আমি নিজেকে ভদ্রলোক ভাবি। কথাটা বলেই নিজের হাতে জুতো জোড়া ইশরার হাতে দিয়ে দেয়। আদ্র, কাউকে যখন পিটাতে পারছি না, তার চেয়ে বরং তুমিই আমাকে পেটো। পিটিয়ে পিটিয়ে আমার গাল দুটো ফাটিয়ে দাও, তাতে যদি আমার মাথা থেকে আগুনটা নামে। ইশরা অবাক চোখে আদ্রর দিকে তাকিয়ে আছে। কি করবে এখন? তার কি এখন আদ্রকে জুতো দিয়ে থাপড়ানো উচিত, নাকি আদ্রকে সান্ত্বনা দিয়ে রাগের কারণ জিজ্ঞাসা করা উচিত? কনফিউশন, গভীর কনফিউশন। হ্যাঁ, আদ্র গর্বের সঙ্গে বলতে পারে সে একজন ভদ্রলোক, কারণ সে কখনো ইশরাকে পেটায়নি। আদ্র প্রথম দিন ইশরাকে ধাক্কা মেরে বেকনিতে ফেলে দিয়েছিল। মাঝে মাঝে ইশরার হাতে ধরে চাপ দিত। বেশিরভাগ সময় ইশরাকে ভয় দেখাত, কিন্তু ইশরাকে কোনো পিটানি দেয়নি। শুধু ওর রুমে যাতে না আসে সেটা বলে দিয়েছিল। আর যা করেছিল ইগো থেকে। ইশরা হাতের জুতো জোড়া ফেলে দিল। ইশরা, কি হয়েছে?
আদ্র কি হয়নি সেটা বলো। অফিস থেকে বাসায় আসছিলাম। সামনের পার্কে আদ্রতাকে দেখলাম বসে বসে ফোন টিপছে। ভাবলাম আমি বাসায় যাব, ওকে নিয়ে একসাথে বাসায় আসব। কিন্তু হঠাৎ করেই রিকশা উঠে গেল। পার্কের বাদামওয়ালা পিছন থেকে ওকে অনেকবার ডাক দিল কিন্তু শুনল না। পরে বাদামওয়ালাকে জিজ্ঞাসা করাই বলল ও একটা পাগল দেখে মনে হয় না। ও নাকি বাদাম খেয়ে টাকা দেয় নাই। তাছাড়া কি জন্য কতক্ষণ কাঁদছিল আবার হাসছিল। লোকটার কথা বিশ্বাস না করেই তাকে টাকা দিয়ে ওকে ফলো করলাম। ও রিকশা থেকে নেমে রিকশাওয়ালাকে টাকা না দিয়ে দৌড় দিল, তাও আবার মেইন রাস্তা দিয়ে। উপস্থিত সবাই পাগল পাগল বলছিল। কেউ কেউ তো পাবনা মেন্টাল হাসপাতালে দিয়ে দেয়ার কথা বলছিল। যখন আমি বললাম আমি ওর ভাই, তখন আমাকেও পাগল টাগল ইত্যাদি বলা শুরু করল। ইশরা এতটুকু কথার এমন রিয়েক্ট দেখে হাসবে না কাঁদবে ভুলে গেল। আদ্র মিসেস ইশরা চৌধুরী, এমনভাবে তো চলতে দেয়া যায় না। এমন করে চললে আমি রাস্তায় বেরুলে বলবে ওই যে দেখ পাগলের ভাই যাচ্ছে। আমার আব্বু আম্মুকে দেখে বলবে। এখন কি করব সেটাই ভেবে পাচ্ছি না। তবে পাগলের উপদ্রব কমাতেই হবে, যে করে হোক। ইশরা, আপনিও ওকে পাগল বলছেন? হয়তো ডিপ্রেশনে আছে, ঠিক হয়ে যাবে। আদ্র অতটুকু মেয়ে ডিপ্রেশনে থাকবে কেন? ইশরা বুঝদার হয়েও অবুঝের মতো কথা বলেন কেন? অতঃপর আদ্র নিশ্চুপ হয়ে গেল। ইশরা রাতে কি রান্না হবে তার জন্য নিচে গেল। আজ হয় ও রান্না করবে, না হয় সাহায্য করবে। আফটার অল বৌমা বলে কথা। তাছাড়া আদ্রর মাথা ঠান্ডার জন্য আদ্রকে একা ছেড়ে দেয়া উচিত মনে হয়েছে বলেই ওকে একা রেখে কিচেনে চলে এসেছে। আদ্র নিজের মাথা ঠান্ডা করার জন্য গোসল করতে চলে গেল। প্রায় 1 ঘন্টা পর ও গোসল শেষ করে বেরিয়ে এলো। আদ্র বেরিয়ে আসতে না আসতে ওর ফোনটা বেজে উঠল। ফোন হাতে নিয়ে দেখল আনিশা ফোন দিয়েছে। আদ্র ফোনটা রিসিভ করল না, কিন্তু আনিশা কন্টিনিউয়াসলি ফোন করেই যাচ্ছে। আদ্র, ফোন দিচ্ছিস কেন? আনিশা, কথা বলার জন্য। আদ্র, আমি তোকে অপছন্দ করি, তোর কথাকেও অপছন্দ করি। আনিশা, আগে তো করতি না। আদ্র, আগে কোনটা তুই আর কোনটা তোর মুখোশের আড়ালে জানোয়ার সেটাই চিনতে পারতাম না, তাই অপছন্দ করতাম না। আনিশা, সো হোয়াট? তুই আমাকে পছন্দ করলেও আমার কিছু যায় আসে না, না করলেও কিছু যায় আসে না। আদ্র, সেটাই। আনিশা, শোন, তোর বউকে কবে ডিভোর্স দিবি? আদ্র, ও আমাকে ছাড়া থাকলেও আমার ওকে ছাড়া এক মুহূর্ত থাকা সম্ভব না, তাই ওইসব ডিভোর্স আমাকে বলে লাভ নেই। আমি ওকে ছাড়ব না, ইনফ্যাক্ট কখনো না। আনিশা, এত প্রেম, এত ভালোবাসা? এই ফালতু কথা আর যাকে বলিস না কেন আমাকে বলিস না। আর ইশরা যখন জানবে তুই তোর জীবনে ইশরাকে গুটি হিসেবে রেখেছিস, তখন ও নিজে থেকেই তোকে ডিভোর্স দিয়ে দেবে। আদ্র, ও যা করুক না কেন আমার কিছু যায় আসে না। তাছাড়া ওর সাথে আমার অনেক ভালো মুহূর্ত আছে যে তুই দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। দাঁড়া, তোকে দিচ্ছি ওয়েট। আদ্র আনিশাকে ওর আর ইশরার অনেকগুলো কাপল পিক দিল। তারপর আদ্র থেকে আনিশাকে ফোন দিল। আদ্র, কেমন লাগলো? নিশ্চয়ই খুব ভালো। আনিশা, ভালো না খারাপ, আমি দিচ্ছি ওয়েট। আনিশা আদ্রকে কিছু পিক দিল। আনিশা, ভালো না? নিশ্চয়ই খুব ভালো। এগুলো এখন আপলোড করব। এই বল না কেমন হলো। আদ্র, প্লিজ প্লিজ আনিশা, এমনটা করিস না প্লিজ। দেখ, তুইও মেয়ে আর ইশরাও মেয়ে। একটা মেয়ে হয়ে এইভাবে আরেকটা মেয়ের সর্বনাশ করতে পারিস না। প্লিজ এমনটা করিস না। কথাটা বলে আদ্র জোরে হেসে দিল। আনিশা, তুই হাসছিস কেন? কিছুটা ঘাবড়ে গিয়ে।
আদ্র, তুই যদি ওই কথাগুলো বলবো ভেবে থাকিস তাহলে বলবো তুই বড্ড বোকা। 1 2 3। আদ্র ফোনটা রেখে বেকনিতে গিয়ে আকাশের দিকে তাকিয়ে হাসতে লাগল। প্রায় ঘন্টা দুয়েক পর আনিশা ল্যান্ডলাইন থেকে ফোন দিল আদ্রকে। আনিশা, এটা কেন করেছিস? রেগে। আদ্র, আমি তো কিছু করিনি। আনিশার, দেখ, মোটেও নাটক করবি না। আমি জানি তুই এসব করেছিস। আদ্র, বেশ করেছি। তুই কিভাবে ভাবলি তুই আমার বউকে নিয়ে পোস্ট করবি আর আমি তোকে ছেড়ে দিব? আনিশা, তুই কাজটা মোটেও ঠিক করলি না। তুই আমার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করছিস, আমার পেনড্রাইভটাও নিয়ে গেছিস, আমার ফোনটাকেও ইপিরোমের মাধ্যমে মেমোরি ফ্ল্যাশ করে ফেলেছিস। কেন করলি এটা তুই? আদ্র, প্রমাণ করতোরা তো আবার প্রমাণ ছাড়া এক কদম পা বাড়াস না। তুই আর তোর বাবা আমার মায়ের সাথে ভালো কিছু করেছিলি? এখন আবার কুকুরের মতো পড়ে আছিস ইশরার পিছনে। তোরা ভুলে গেছিস তোরা আদ্র চৌধুরীর সাথে খেলায় নেমেছিস, আহনাফ চৌধুরীর সাথে না। যেদিন থেকে তোর বাবা আমার মাকে ঠকিয়েছে সেদিন থেকে তোদের বাসার সামনে কখনো ডাব বিক্রেতা, আখের শরবত, ঝাল মুড়ি ইত্যাদি ইত্যাদি বিক্রেতা বসিয়ে রেখেছি। তোর চাইলেও ওদের উৎখাত করতে পারবি না। তোর বাবা যদি চলে ডালে ডালে তবে আমি চলি পাতায় পাতায়। আনিশা, বেশ করেছে আমার বাবা। তোর মায়ের সব সম্পত্তি নিজের নামে করে নিয়ে। আদ্র, ইয়াহ, পর তো পরই আপনগুলা স্বার্থপর। মায়ের সম্পত্তি নিয়েও তোদের স্বাদ মেটেনি, এখন আমারটা আর আব্বুরটা নেয়ার জন্য লেগে পড়েছিস। সেগুড়ে বালি বুঝলি? আনিশা, আমরা না, তোরা বুঝবি। আদ্র, মূর্খদের সাথে তর্ক করতে নেই। তোর মায়ের ফোনে একটা ভিডিও পাঠিয়েছি, দেখ। আনিশা, তুই আমার আর রাফসানের ভিডিও কেন দিলি? তোকে বলেছিলাম না ভিডিওটা ডিলিট করে দিতে? আদ্র, যার জন্য রাফসানের সাথে আমার 8 বছরের সম্পর্ক নষ্ট হয়ে গেল। সেই ইস্যুটা কিভাবে ডিলিট করি বল? তোর লীলাখেলা দেখ। শুভরাত্রি। ফোন কেটে দিল আদ্র। তারপর আবার অতীতে ডুব দিল। আদ্রর আম্মু আদ্রর জন্য বউ হিসেবে মিশরাকে দেখে পছন্দ করে। এটা শুনে আনিশার আব্বু আনিশাকে আদ্রর সাথে বিয়ে দেওয়ার জন্য প্রপোজ দেয়। তাদের লক্ষ্য ছিল আহনাফ চৌধুরী তার পুত্রবধূকে তার সম্পত্তির 40% সম্পত্তি দিতে বাধ্য। বাকি 60% তারা আদ্রতাকে কিংবা আদ্রকে না দিয়ে আনিশার নামে করে নেওয়ার নিখুঁত পরিকল্পনা করেছিল। আহনাফ চৌধুরী আর আদ্র কোনো মতেই আত্মীয়ের মাঝে নতুন আত্মীয়তা করবে না। আসলে ওরা পরিকল্পনা সম্পর্কে জেনে গিয়েছিল। অবশেষে মিশরা যখন রিজেক্ট করল, তখন আদ্রর মাথায় আকাশ ভেঙে পড়ল। আদ্রর তখন একটাই ভাবনা, কিভাবে আনিশাদের হাত থেকে নিজের পরিবার রক্ষা করবে। কারণ আনিশার আব্বু বলেছে, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকাতে হয়। আনিশা আগে থেকে জানত যে মিশরার কারো সাথে রিলেশন আছে, আর মিশরা রিজেক্টের পর আদ্র ফুটবল হয়ে যাবে। তাই কোনো ঝামেলা না করে আনিশাকে বিয়ে করতে হবে আদ্রর। কারণ ওর বিজনেসের দিকটা দেখতে হতো। তাই একবার বাধ্য হয়ে খেলার গুটি হিসেবে ইশরাকে ব্যবহার করে। যদিও লক্ষ্য কখনো এটা ছিল না। হুট করে চলে আসে ইশরা আদ্রর জীবনে। আদ্র খাওয়ার জন্য নিচে গেল না। ইশরা খাবার আদ্রর জন্য রুমে নিয়ে আসে। আদ্রর খাওয়া হলে ইশরা সেগুলো গুছিয়ে রাখতে গেল। ইশরা, আপনি এখনো ঘুমাননি? আদ্র, ঘুম আসছে না। ইশরা, আপনি শুয়ে পড়ুন, আমি আপনার মাথা টিপে দেই। দেখবেন খুব অল্প সময়েই ঘুম চলে আসবে। আদ্র, মানে ইশরা, তোতলাচ্ছেন কেন? আদ্র, ক্যান আই কিস ইউ? ইশরা আদ্রর গলা জড়িয়ে ধরল। আদ্র এখনো ওকে জড়িয়ে ধরেনি।
ইশরা নিজে থেকে আদ্রর হাত দুটো ওর পিঠে উঠিয়ে দিল। প্রথমে ছোট ছোট চুমু, তারপর গভীর থেকে গভীরে। মিনিট 3 পর ইশরা আদ্রকে ছেড়ে দিয়ে ঘুমাতে চলে গেল। আদ্র ঘুমাতে চলে গেল। অতঃপর ঘুমে বিভোর। খুব ভোরে ইশরার ঘুম ভেঙে গেল। এত সকালে কোনো কিছু করার মতো নেই। নামাজ পড়ে বেকনিতে গিয়ে টবের ছোট ছোট গাছগুলোতে পানি দিল। তারপর ছাদে গেল। ছাদে গিয়ে দেখে আদ্রতা দোলনায় ঘুমোচ্ছে। আদ্রতার পাশে মোবাইলটা দেখতে পেল। মোবাইলটা ধরে বুঝতে পারল চার্জ নেই, তাই বন্ধ হয়ে গেছে। ইশরা সারারাত কি আদ্রতা ছাদে ছিল? কারো সাথে নিশ্চয়ই কথা বলছিল, তাই ফোনটা বন্ধ হয়ে গেছে। তাই হবে, না হলে এভাবে ঘুমাবে কেন? আদ্রতার চোখে সূর্যের আলোক রশ্মি পড়ছে। ইশরা হাত দিয়ে তা আড়াল করার চেষ্টা করছে, যাতে আরও কিছুক্ষণ আদ্রতা ঘুমাতে পারে। আদ্রতার ঘুম ভেঙে গেল। হুট করে জড়িয়ে ধরে ইশরাকে। ইশরা কিছুটা অস্বস্তি পড়ল, তবুও কয়েক সেকেন্ডে নিজেকে সামলে নিল। কিন্তু হঠাৎ জড়িয়ে ধরার কারণটা কি হতে পারে সেটা ভেবে পাচ্ছে না। আদ্রতা ভাবি, আমি অনেক অনেক খুশি। ইশরার অনেক ভালো লাগছে। ওর চারপাশের মানুষগুলোকে হাসাতে পারলে কিংবা হাসি হাসি মুখ দেখলে ওর ভেতরে একটা প্রশান্তি অনুভব করে। ইশরা, কি হয়েছে বনু? আদ্রতা লজ্জা পাচ্ছে। লজ্জায় ওর ঘুম থেকে উঠা স্নিগ্ধ মুখে লাল আভা দেখা যাচ্ছে। আদ্রতা ভাবি, অপেক্ষার ফল মিষ্টি হয়, অনেক বেশিই মিষ্টি হয়। গতকাল আমার জীবনে ওই মুহূর্ত না আসলে আমি জানতাম না মানুষ কেন এত অপেক্ষা করে। ভাবি, এ এক আমার জীবনের নতুন অভিজ্ঞতা। যদি পারতাম সময়টা থামিয়ে দিতাম তখনই। ইশরা, আমি মনে হচ্ছে তোমার কথাগুলোর অর্থ বুঝতে পারছি। আদ্রতা ভাবি, ভুবন আমাকে প্রপোজ করেছে। ওর আঙ্গুলের রিংটা দেখিয়ে বলল। আদ্রতা, এটা দিয়ে প্রপোজ করেছে? ইশরা, ভালোই তো হলো, অপেক্ষার প্রহর খুব একটা গুনতে হয়নি। আদ্রতা, গুনিনি, আবার অনেক গুনেছি। যে কিনা পছন্দের জিনিস সকালে দেখলে বিকালে কিনে, তার সেটা যে কোনো মূল্যেই চাই, তার জন্য এই অপেক্ষাটা অনেক দীর্ঘ ছিল। ইশরা, এত দিন কি এই কারণেই বিষণ্ণ ছিলে, নাকি অন্য কিছু? আদ্রতা ভাবি, জানি না কি হয়েছিল, ভুবনের আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিল। আমি কন্টিনিউয়াসলি ফোন করতাম, কিন্তু ফোন বন্ধ থাকত। গতকাল পার্কে ওর গাড়ি দেখেই ওর পিছু নিয়েছি। আমাকে ভালো নাই বাসল, কিন্তু ইগনোর কেন করবে? রিজনলেস কাউকে ইগনোর করা কেমন ভদ্রতা? ইশরা গতকাল পার্কে আদ্রতাকে দেখতে পাওয়া থেকে শুরু করে জুতোর কাহিনী সব বলল আদ্রতাকে। অতঃপর দুজনেই হাসতে লাগল। আদ্রতা, ভাইয়া আমার উপর রেগে আছে তাই না? ইশরা, তার বলতে। আদ্রতা, আমার একটা প্রশ্ন ছিল। আদ্রতা, কি ভাবি? ইশরা, তুমি সেদিন বলেছ আমার ভুবন জুড়ে শুধুই সে। আবার আমাকে বললে আমি যাতে তোমার ভুবনকে ভুবন বলে না ডাকি। আসলে তার নাম কি? তার সম্পর্কে তো তুমি কোনো কিছুই বলনি। আদ্রতা, দা অভ্রনীল আহসান অভ্র। ডাকনাম অভ্র। পৃথিবীতে আছে বলতে শুধুই মা। বাবা নেই, মারা গেছে। আর দুঃসম্পর্কের আত্মীয় মানে এক মামা আছে। ওকে দেখার পর আমার মনে হয়েছিল ওই আমার ভুবন, তাই আমি ওকে ভুবন ডাকি। ইশরা ওহ, আর কিছু না বলে নিচে চলে গেল। ইশরা, মানুষ কত দ্রুত তার অতীতকে চাপা দিতে পারে। মনে মনে এক দীর্ঘশ্বাস ফেলে রুমে চলে গেল। খাবার টেবিলে। আদ্রতা, আব্বু জানো এখানে একজনের মাথা ওভেনের মতো হট আছে। আমরা চাইলেই একটা রেসিপি করতে পারি। আদ্রতা না করে ওভেনের ভেতর গিয়ে তুই বসে থাক, তোকে আমরা খাই। আদ্রতা, তোর ওই মোটা মাথায় আমার আর বসতে হবে না। তুই বরং আমাকে না তোর বউকে বসা।
আদ্রর আম্মু হচ্ছেটা কি, চুপচাপ খাও। তারপর সবাই চুপচাপ খেয়ে নেয়। আদ্র আর ইশরা অফিসে যাচ্ছে। মাঝপথে গিয়ে ইশরা বলল, ইশরা আমি এখানে নামব? আদ্র কেন, ভ্রু কুঁচকে। ইশরা কি বলবে কিছুই ভেবে পাচ্ছে না। এদিকে আদ্রর মোবাইলে এনি কল দেয়। আদ্র এনির সাথে কিছু ডকুমেন্টস নিয়ে কথা বলে। আদ্র আচ্ছা যাও, তবে একটা কথা মনে রেখো, স্বাধীনতা অর্জন করার চাইতে স্বাধীনতা রক্ষা করা কঠিন। ইশরা কিছু বলল না। আদ্র ইশরার কপালে ছোট করে চুমু দিয়ে বলল, আদ্র অফিসে তোমার অপেক্ষায় থাকব। ইশরা গাড়ি থেকে নেমে যায়। তারপর একটা রিকশা নিয়ে ডাক্তার সালমার কাছে গেল। গতকাল রাতেই সিদ্ধান্ত নিয়েছিল আজ দা সালমার দেখা করবে। দা সালমা ইশরাদের ফ্যামিলি ডাক্তার। ইদানিং শরীরটা অনেক ফুরবল হয়ে পড়েছে। প্রায় ২০ মিনিট পরে ইশরার ডাক এলো। ডাক্তার সালমা কেমন আছো ইশরা? ইশরা আলহামদুলিল্লাহ ভালো। ডাক্তার সালমা দেখে তো মনে হচ্ছে না। কি হয়েছে? ইশরা সেই একই সমস্যা। ডাক্তার সালমা এই মাসেও কি তুমি? আর কিছু বলতে না দিয়ে ইশরা বলল, ইশরা হুম। ডাক্তার সালমা ইশরা গত ১.৫ বছর ধরে এমন করছো। গতবারও তোমাকে বারণ করলাম, তুমি শুনলে না। তুমি ফুটবল, তুমি এজন্য পারফেক্ট না। ইশরা থাকুক না কিছুদিন বেঁচে, যারা এখনো সুখ দেখবে সেই আশাটা নিজের মনে বয়ে যাচ্ছে। সুখ কেবল একটা শব্দ নয় আন্টি। প্রতিটি মানুষ তাদের জীবনে অন্তত একদিন সুখ কি তা অনুভব করতে চায়, সুখের স্বাদ পেতে চায়। ডাক্তার সালমা তুমি কি বলতে চাও সে সুখী না? ইশরা সে অবশ্যই সুখী, কিন্তু তার জীবনে খুব শীঘ্রই আরেক নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে, সেখানে সুখ আর সুখ। আমি তাকে সুখ থেকে বঞ্চিত করতে পারি না। ডাক্তার সালমা সেদিনও তোমার কথার সাথে পারিনি, আজও পারব না। কিন্তু ক্ষতিটা তোমারই হবে। তোমাকে আমি ব্যক্তিগতভাবে রিকোয়েস্ট করছি, এবার অন্তত এটা করো না। নিজের কথা নাইবা ভাবলে তোমার পরিবার, স্বামীর কথাটা একবার ভাবো। ইশরা যদি কাউকে পাই তবে করব না প্রমিজ। ডাক্তার সালমা ইশরা তোমাকে রিকোয়েস্ট করার আরেকটা কারণ হলো, তুমি যখন মা হবে এজন্য তোমার প্রবলেম হতে পারে। মাঝে মাঝে আমাদের অনেক কঠিন পরিস্থিতি দিয়ে যেতে হয়, আমরা কাকে বাঁচাবো, সন্তানকে নাকি সন্তানের মাকে। ইশরা প্রতিটি ছেলেই বাবা হতে চায়, তার পাশাপাশি তার জীবনসঙ্গীকেও চায়। আমি একজন মা হয়ে রিকোয়েস্ট করছি। ইশরা করব না। ডাক্তার সালমা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে ইশরাকে কিছু মেডিসিন লিখে দিলেন। ইশরা প্রেসক্রিপশন নিয়ে অফিসে চলে গেল। নার্স মেয়েটা অনেক অদ্ভুত। দা সালমা ও আমার ছোট, আমি ওর মায়ের মতো। যদি বড় হতো তবে একবার পা ছুঁয়ে সালাম করতাম। কি করে পারে নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে অন্যের মুখে হাসি ফোটাতে। নার্স সত্যি ইশরার মা রত্নগর্ভা। ইশরা অফিসে নিজের কেবিনে গিয়ে একটা ঔষধ খেল। মিনিট ৫ পর ওর একটু ভালো লাগতে শুরু করল। আদ্র ইশরাকে কেবিনে ডেকে পাঠাল। ইশরা মে আই কাম ইন স্যার? আদ্র ইশরার হাত ধরে কেবিনে নিয়ে এলো। আদ্র ইশরার গলা জড়িয়ে বলল, আদ্র বরের কেবিনে আসতে অনুমতি লাগে না। ইশরা ভিলেন বরের কেবিনে আসতে অবশ্যই অনুমতি লাগে। আদ্র আমাকে ভিলেন বলা, দাঁড়াও তোমাকে দেখাচ্ছি মজা, মনে মনে। আদ্র ডকুমেন্টস কিছু ভুল আছে সেগুলো ঠিক করো। ইশরা ডকুমেন্টস নিয়ে আসার সময়, আদ্র আমি কি তোমাকে যেতে বলেছি? ইশরা তো ঠিক করতে তো বলেছেন। এগুলো ঠিক করতেই যাচ্ছিলাম। আদ্র এখানে ঠিক করতে হবে। ইশরা আর কিছু না বলে আদ্রর অপোজিট পাশে বসে ডকুমেন্টসগুলো ঠিক করছিল। আর আদ্র ল্যাপটপে মনোযোগ দিয়ে কাজ করছে। মালয়েশিয়া থেকে আসার পর ঠিকঠাক কোনো কাজই হয়নি।
আসলে ইশরা পাশে না থাকলে ওর কোনো কাজ করতে ইচ্ছে করে না। শূন্যতা ঘিরে ধরে, শুধু ইশরাকেই দেখতে পায় সব জায়গায়। প্রায় অনেকক্ষণ হলো কেউ কোনো কথা বলছে না। কাজ করছে, কাজ নিয়ে তারা খুবই মনোযোগী। হঠাৎ করেই আদ্র নজর ডকুমেন্টসের দিকে গেল। আদ্র এখনই বলবে ডকুমেন্ট ঠিক করা হয়ে গেছে। তারপর ও চলে যাবে। ও চলে গেলে এক চুল পরিমাণ কাজ করা আমার হবে না। কিছু একটা করতে হবে, এখনই করতে হবে, মনে মনে। ইশরা ডকুমেন্টস পেপারগুলো আদ্রকে দিয়ে কিছু করতে যাবে তার আগেই আদ্র বলল, আদ্র আমার জন্য কফি নিয়ে আসো। ল্যাপটপের দিকে তাকিয়ে আদ্র যদি একবার মাথা তুলে ইশরার দিকে তাকাত তবে দেখতে পেত ইশরার রণচণ্ডী ধারণকারী রূপ। ইশরা কফির মগটা বেশ জোরেই টেবিল ওপর রাখে। কিন্তু আদ্র এমন একটা ভাব ধরল যেন কিছুই হয়নি। ইশরা আপনার কফি স্যার, দাঁতে দাঁত চেপে। আদ্র তো দাঁড়িয়ে আছো কেন? এদিকে নিয়ে এসো। ইশরা গেল আদ্রর কাছে। কফিটা রেখে চলে আসতেই আদ্র ইশরার হাত ধরে। ইশরা কিছু বলবেন? আদ্র সারাদিন শুধু পালাই পালাই করো কেন? একটু আমার পাশে থাকতে পারো। ইশরা আমাকে যেতে হবে। আমার কাজ আছে। আদ্র হ্যাঁ কাজ আছে তবে এখানে। হাত ধরে টান দিয়ে নিজের কোলে বসিয়ে দিল। ইশরা আরে আরে কি করছেন? আদ্র হুশ কোনো কথা না। আদ্র ইশরাকে কোলে নিয়ে কাজ করছে। ইশরার অনেক অস্বস্তি লাগছে। ইশরা এটা এখন প্রিন্ট করতে হবে। আদ্র চেয়ারে হেলান দিয়ে তুমি করো। আদ্র তুমি করো। ইশরা প্রিন্ট করল। আদ্র কোনো শব্দ না পেয়ে ল্যাপটপে ও আদ্রর বাকি কাজগুলো করতে লাগল। হঠাৎ করেই আদ্র ইশরা কাঁধে মাথা রাখে। ইশরা মাথাটা সরান। আমি কাজ করছি। আদ্র আমি তোমায় কোনো ডিস্টার্ব করব না। শুধু তোমার কাঁধে মাথা রাখব। ইশরা আর কিছু বলতে পারল না। বলেই আর কি হবে, আদ্র কি ওর কথা শুনবে? অফিস টাইম শেষে আদ্র নীলের সাথে দেখা করতে গেল। যাওয়ার আগে ইশরাকে বাসায় চলে যেতে বলেছে। ইশরা আদ্রদের বাসায় যেতে ইচ্ছে করছে না। আব্বু আম্মুকে দেখতে ইচ্ছে করছে। ইশরা আর আদ্রদের বাসার দিকে পা বাড়াল না। তার গন্তব্য এখন নিজের বাসা। কলিং বেলের শব্দ পেয়ে ইশরার আম্মু দরজা খুলল। দরজা খুলে অবাক হয়ে গেল। ইশরার আম্মু তুই? ইশরা হুম। ইশরার আম্মু আদ্র আসেনি। ইশরা হুম। ইশরার আম্মু ঝগড়া করেছিস? ইশরা না। ইশরার আম্মু তবে তুই একা চলে এলি কেন? ইশরা নিজের বাড়িতে আসতেও এখন আমার তাকে নিয়ে আসতে হবে। ইশরার আম্মু আমি কখন এটা বললাম? ইশরা তোমার কথার ধরনই তেমন ছিল মা। তোমাদের কথা মনে পড়েছিল চলে এসেছি। আবার কিছুক্ষণ পর চলে যাব। ইশরার আম্মু বুঝতে পারল তার এই মুহূর্তে এমন প্রশ্ন করা উচিত হয়নি। বিয়ের পর কি মেয়েরা একা তার বাপের বাড়ি আসতে পারে না? একা আসলে কি ঝামেলা করেই আসতে হবে? ইশরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে আব্বুর সাথে কথা বলল। ইশরার আব্বু তুমি নাকি এবারও একই কাজ করেছ? ইশরা হ্যাঁ আব্বু। ইশরার আব্বু এ নিয়ে আমার কখনো অভিযোগ ছিল না আর থাকবেও না। তবে আমি চাই তুমি আদ্রর দিকটা একটু ভাবো। সামনের বার গ্যাপ দাও। আমি একটা সন্তান হারিয়েছি, তোমাকে হারাতে চাই না। ইশরা আব্বু আমার কাঁধে এত বোঝা কেন? বড্ড ভারী লাগে আব্বু, এই বোঝা বয়ে বেড়ানো খুব কষ্টকর। ইশরার আব্বু তুমি যখন কোনো কিছু কঠিন ভাববে সেটা যতই সহজ হোক না কেন তোমার কাছে কঠিনই মনে হবে। বিবেক দিয়ে ভাবা মানে এই না যে এখানে কোনো অনুভূতি থাকতে নেই। তুমি আমার গর্ব। তোমাকে দেখলে আমি গর্ববোধ করি একটা আদর্শ বাবা হিসেবে। তোমার কাছ থেকে এই রকম কথা আমি আশা করি না। তিনি ইশরার মাথায় হাত বুলিয়ে চলে গেলেন।
ইশরা, তুমি একটা দায়িত্ব দিয়ে গেলে আব্বু, যেটা তোমার অপ্রকাশিত কথার মাঝে আমি আভাস পেয়েছি। আচ্ছা আব্বু, আমি জন্মেছি বলেই কি ভাইয়া আমাদের ছেড়ে চলে গেছে? জানো আব্বু, ওই বাড়ির সবাই বাচ্চা চায়, কিন্তু আব্বু তারা কখনো আমার মুখের দিকে তাকিয়ে কথাটা বলে না। কারণ কি জানো, তাদের বংশের প্রদীপ চাই। আমি হচ্ছি পরের মেয়ে, আমি মরে গেলে ওনাকে আরেকটা বিয়ে করাবে। জানো বাবা, গতকালও শাশুড়ি জিজ্ঞাসা করল আর কতদিন তাদের মধ্যে তারা খুশির খবর পাবে। উত্তর দেইনি। ওই বাড়িতে গিয়ে একটা বোন পেলাম, কিন্তু একবারের জন্য এটা জিজ্ঞাসা করে না ভাবি কেমন আছো, তোমার কিছু লাগবে কি না। সারাদিন শুধু বায়না, তাকেই ঘিরে তার শত কথাকলি। মিশ্রা আপু যখন খবরটা দিল খুব খুশি হয়েছি শুনে। সালমা যখন বলল যে সন্তানের প্রবলেম হতে পারে তাই সিদ্ধান্ত নিয়েছি আর যাব না, কিন্তু তবুও মেসেজ এলো, আমার দায় আব্বু সবাইকে সুখে রাখা। তার মাঝে শুধু একজনকে মনে করেছিলাম, সে আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, কিন্তু না আব্বু, সেও আমাকে ঠকিয়েছে। উনি আমাকে তার পরিবারের জন্য শুধু ব্যবহার করছে। তবুও মনে হয় শুধু উনি একমাত্র ব্যক্তি যে আমাকে বুঝে, আমাকে নিয়ে ভাবে, আমাকে বড্ড ভালোবাসে। কথাগুলো বলেই ইশরা আদ্রর ফোনে একটা মেসেজ পাঠালো যে আজ ও ওর বাবার বাসায় থাকবে। তারপর শুয়ে পড়ল। ইশরা ঘুমানোর পর ওর আব্বু আম্মু ওর রুমে এলো। ইশরার আম্মু আর কত সহ্য করবে মেয়েটা। ইশরার আব্বু, রক্তের ঋণ তো শোধ করতেই হবে। ইশরার আম্মু, আমাদের ক্ষমা করিস, আমরা চাই তুইও সুখে থাক আদ্রর সাথে। আদ্র তোকে অনেক সুখে রাখবে, মিলিয়ে নিস। দুজনেই ইশরার মাথায় হাত বুলিয়ে চলে যাওয়ার সময় ড্রেসিং টেবিলে ইশরার ঔষধ আর প্রেসক্রিপশন দেখতে পেল। ইশরার আম্মু সেগুলো ইশরার ব্যাগে রেখে দিল। তারপর দীর্ঘশ্বাস ফেলে চলে গেল। রাত 10টার সময় আদ্র বাসায় ফিরল। রুমে এসে ইশরাকে দেখতে পেল না। ময়নাকে জিজ্ঞেস করেছিল, ময়না বলেছে ইশরা আজ বাসায় ফেরেনি। আদ্র ইশরাকে ফোন দিল। ইশরা ঘুম ঘুম চোখে ফোন রিসিভ করল। আদ্র, কোথায় তুমি? ইশরা, আমি তো আমাদের বাসায়। আদ্র, তোমাদের বাসায় গেছো, এটা কি একটা বার আমাদের জানানোর প্রয়োজন মনে করনি? ইশরা, আমি তো আপনাকে মেসেজ করে বলে দিয়েছি। আদ্র, আসবা না? ইশরা, এখান থেকেই কাল অফিসে যাব। আদ্র আর কিছু না বলে লাইন কেটে দিল। ফ্রেশ হয়ে না খেয়েই শুয়ে পড়ল, কিন্তু ঘুম কিছুতেই আসছে না। বিছানার এপাশোপাশ করছে কিন্তু ফলাফল শূন্য। আদ্র বেকনিতে গিয়ে সিগারেট ধরিয়ে বলল, আদ্র, মেজাজটাই তো আসল রাজা। পরপর 3টা সিগারেট খেল, তবুও কোনো এক শূন্যতা ঘিরে রেখেছে ওকে। মনে হচ্ছে কি যেন নেই। নিজের ভেতরে গভীর শূন্যতা অনুভব করছে। আদ্র মোবাইলে ওদের ইশরার সাথে কাপল ছবি, সিঙ্গেল ছবি দেখল, তবুও ওর শান্তি লাগছে না। একটা বারের জন্য ইশরাকে দেখা তার খুব দরকার। আদ্র, আমাকে তোমার প্রয়োজন না হলেও তোমাকে আমার বড্ড প্রয়োজন। তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকা আমার অসম্ভব। আদ্র আবার ইশরাকে ফোন দিল। আদ্র, কি করছো? ইশরা, আব্বু আম্মুর সাথে গল্প করলাম। আপনি কি করেন? আদ্র, টাইটানিক মুভি দেখি। তুমি দেখছো? ইশরা, সম্পূর্ণ এখনো দেখা হয়নি। কখনো মাঝখানের অংশ দেখছি, আবার কখনো শেষের অংশ। সম্পূর্ণ করিনি। সম্পূর্ণ কোনো কিছুই আমাকে আকর্ষিত করে না। আদ্র, এবার আমি আর তুমি এই মুভিটা একসাথে দেখব। ইশরা, আচ্ছা। আদ্র, জানো এই মুভিটা দেখতে আব্বু আম্মু হলে গিয়েছিল। তখন একটা টিকিটের দাম ছিল 1000-2000 টাকা। আম্মু অবশ্য যেতে চায়নি।
আব্বু জোর করে নিয়ে গিয়েছিল। মুভি আর আব্বু আম্মুর কাহিনী শুনতে ইশরার বিরক্ত লাগছে। ইশরা আচ্ছা রাখি, শুভ রাত্রি। আদ্র শুভ রাত্রি। আদ্র ইশরার সাথে কথা বলে ভালো লাগছিল, কিন্তু ইশরা এখন ঘুমাবে, কিন্তু ওর চোখে তো ঘুমের ঘো নেই। এখন ও কি করবে? আদ্র প্রায় আধা ঘন্টা পর আবার ইশরাকে ফোন দিল। ইশরা হুম বলুন। আদ্র কেউ ফোন দিলে আগে সালাম হাই হ্যালো করতে হয়, এটা কেমন কথা হুম বলুন? ইশরা আমাদের পাশের বাসায় থাকত দীপা আপু। তার জামাইয়ের সাথে দিনের মধ্যে 10 বার দেখা হলে 10 বার সালাম দিত, ছোট বড় সবাইকে। একদিন আব্বু জিজ্ঞাসা করল, তুমি প্রত্যেকবার দেখা হলেই সালাম দাও কেন? তখন সে জবাব দেয়, সালাম দিলে সবাই ভদ্র বলে আর বেশি বেশি সম্মান করে, তাই সালাম দেই। আমি আপনাকে যথেষ্ট সম্মান করি, তাই আপনাকে দিনের মধ্যে 14 বার সালাম দেই না। তাছাড়া আমি অনেক ভালো এবং ভদ্র মেয়ে, আম্মু বলেছে। আদ্র আম্মু বলেছে, আর তুমি বিশ্বাস করেছ? ইশরা অবশ্যই করেছি। আচ্ছা, কেন ফোন দিয়েছেন সেটা বলেন। আদ্র তোমার আব্বু আম্মুর সাথে কি গল্প করলে সেটা শুনতাই ফোন দিয়েছি। ইশরার মন চাচ্ছে নিজের কপাল চাপড়াতে। এ কেমন পাগল শ্বশুর শাশুড়ির গল্প শুনতে এত রাতে বউকে ফোন দেয়। ইশরা কাল অফিসে গিয়ে না হয় বলবো। আদ্র না, এখন বলো। ইশরা আমার ঘুম পাচ্ছে। আদ্র একটু বলো, তারপর ঘুমিও। ইশরা আমরা মানুষরা না অনেক এক্সাইটেড থাকি সবকিছু নিয়েই, পজিটিভ নেগেটিভ সবকিছু নিয়েই। আমি যদি আপনাকে এখন 2 লাইন বলি, আপনি 4 লাইন এক্সপেক্ট করবেন। এতে আমার বা আপনার সারারাত কারো ঘুম হবে না। আমি আগামীকাল সুন্দরভাবে গুছিয়ে আপনাকে বলবো। আল্লাহ হাফেজ। আদ্রকে কিছু বলতে না দিয়ে ফোন রেখে দিল। আদ্র কিছুতেই নিজের মনকে শান্ত করতে পারছে না। আদ্র ইশরাকে বারবার ফোন করছে, আর ইশরা বারবার কেটে দিচ্ছে। ইশরা, এই লোকটা আমাকে শান্তিমতো ঘুমোতেও দিবে না। ইশরা যখনই ফোন বন্ধ করতে যাবে তখনই ওর ফোনে মেসেজ আসে, এখন যদি ফোন রিসিভ না করো, আমার চাইতে কেউ খারাপ হবে না। মেসেজটা পড়তে দেরি, আদ্রর ফোন করতে দেরি নেই। ইশরা ফোন রিসিভ করল। আদ্র 2 মিনিটের মধ্যে দরজা খোলো, কথাটা বলেই আদ্র ফোন কেটে দিল। ইশরা, তার মানে উনি এখন আমাদের বাসায় এসেছেন? কি ভয়ঙ্কর লোক। ইশরা বিরস মুখে দরজা খুলে দেয়। আদ্র একটা দরজা খুলতে এতক্ষণ লাগে? মায়া দয়া বলতে কিচ্ছু নেই। হনহন করে ইশরার রুমে চলে গেল। ইশরাও পিছে পিছে গেল। আদ্র, পিছু নিচ্ছ কেন? জামাই আসলে যে খাবার দিতে হয় জানো না? যাও খাবার নিয়ে আসো। ইশরা আদ্রর দিকে তাকিয়ে আছে। আদ্র অন্যদিনের চাইতে আজ বেশি অদ্ভুত ব্যবহার করছে। আদ্র আমাকে দেখার আরও সময় পাবে। এখন আপাতত গিয়ে আমার জন্য খাবার নিয়ে এসো। ইশরা, এই লোকটা কি কখনো আমায় বুঝবে না? সব সময় হুকুম দেয়। মনে হয় উনি মহারাজা আর আমি তার রাজ্যে পড়ে থাকা দাসী, বিড়বিড় করে। ইশরা আদ্রর জন্য খাবার আনতে গেল। ফ্রিজ খুলে তো অবাক কিচ্ছু নেই। পিছনে ঘুরে আরও একটা টাস্কি খেল। ওর আম্মু খাবার হাতে করে দাঁড়িয়ে আছে। ইশরা, তুমি এখানে? ইশরার আম্মু বারান্দায় দাঁড়িয়েছিলাম, তখনই আদ্রকে দেখতে পেলাম। আমি খাবার গরম করে দিয়েছি, তুই নিয়ে যা। ইশরা আর কিছু না বলে চলে আসছিল। তখনই ওর আম্মু ওকে ডাক দিল। ইশরা, কিছু বলবে? ইশরার আম্মু, তুই আদ্রকে ভালোবাসিস কিনা জিজ্ঞাসা করব না, কিন্তু ছেলেটা তোকে অনেক ভালোবাসে। তোকে ওকে ভালোবাসতে হবে না, কারণ ওর ভালোবাসায় তুই হবি সম্পূর্ণ। তুই অনেক ভাগ্যবতী রে। আদ্রর মতো স্বামী পেয়ে তুই সত্যিই অনেক ভাগ্যবতী।
ইশরা, তুমি যেমন আব্বুকে পেয়ে ভাগ্যবতী। ইশরার কথা শুনে ওর আম্মু হাসল। ইশরাও মুচকি হেসে খাবার নিয়ে চলে এলো। আদ্র, এতক্ষণ লাগে খাবার আনতে? ইশরা, গরম করতে তো একটু সময় লাগবেই। আদ্র, গরম তো তুমি না, আম্মু করেছে। আলসেমি বাদ দিয়ে খাইয়ে দাও। ইশরা, ওর নিজের হাত দিয়ে খান, আমি পারবো না। আদ্র, হাত থাকতে মুখে কি? ইশরা বেশ বুঝতে পারছে এর অর্থ কি হতে পারে, তাই ও আদ্রকে খাইয়ে দিল। ইশরা গুছিয়ে রেখে এসে দেখে আদ্র শুয়ে আছে। ও আদ্রর চুলে হাত বুলিয়ে তারপর বিছানার একপাশে শুয়ে পড়ল। বেশ অনেকক্ষণ পর আদ্র ইশরা টেনে নিজের কাছে নিয়ে আসে। তারপর ওর কপালে চুমু দিয়ে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। ইশরা, কিছু অনুভূতির মাঝে স্বর্গের সুখ পাওয়া যায়। ইশরাও আদ্রকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। সকালে ইশরা আদ্রকে দেখতে পেল না, তবে টেবিলের ওপর একটা চিরকুট রাখা। দ্রুত বাসায় এসো। ইশরা, উনি তো আমায় জাগিয়ে নিয়ে যেতে পারতেন। এভাবে উনি কেন চলে গেলেন, আমাকেই বা কেন দ্রুত বাসায় যেতে বললেন? ইশরা ও আম্মুকে বলেই আদ্রদের বাসার উদ্দেশ্য বেরিয়ে পড়ল। আদ্র জরুরি কথা বলার জন্য ওর আম্মু আব্বুর রুমে গেল। সেখানে গিয়ে দেখল ওর আব্বু ওর আম্মুর সাথে নাচছে। এবার মরলে সুতো হব তাঁতির ঘরে জন্মলব। আদ্রর আম্মু আদ্রকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে লজ্জা পেল। আদ্রর আব্বু, আরে দাঁড়িয়ে আছিস কেন, ভেতরে আয়। আদ্র ভেতরে এলো। আদ্রর আব্বু, কিছু বলবি? আদ্র, আমি ইশরাকে নিয়ে চট্টগ্রাম যেতে চাই। সেখানেই অফিসিয়াল কাজগুলো করব। আদ্রর আব্বু, সেটা তো অনেক দিনের ব্যাপার। আদ্রর আম্মু, এখানে থাকলে সমস্যা কি? ইশরার কি কোনো সমস্যা হচ্ছে এ বাড়িতে? আদ্র, আমি কখন বললাম ওর সমস্যা হচ্ছে? ওখানে আমাদের অফিসিয়াল কাজ আছে। আদ্রর আম্মু, তুই যা, ইশরাকে নিয়ে যাওয়ার কি দরকার? আদ্রর আব্বু, এটা কেমন কথা তোমার? ইশরাকে নিয়ে যাবে এটা ভালো কথা। এখন আমি যদি কোথাও যাই তোমাকে রেখে কি যাব নাকি? ঠিক তেমনি ওরা স্বামী স্ত্রী যাক। এমন তো না ওরা ঘুরতে যাচ্ছে, কাজের জন্যই তো যাচ্ছে। আদ্রর আম্মু আর কিছু বলল না। তার ওরকম রিয়েক্ট করা ঠিক হয়নি। তিনি এটা বুঝতে পেরে চুপ করে রইলেন। আদ্র, আমি জানতাম তুমি অন্তত আমাকে সাপোর্ট করবে। আমরা আর একটু পর বেরিয়ে যাব। আদ্রর আব্বু, আজই যাবি? আদ্র, হ্যাঁ আজই। আদ্র আর কিছু না বলে জামা কাপড় গুছাতে লাগল। ইতোমধ্যে ইশরাও এসে গেছে। আদ্র, দেখো তো আর কিছু বাকি আছে কি না। ইশরা, প্যাকিং করছেন কেন? আদ্র, আমরা আর একটু পরে চট্টগ্রামের উদ্দেশ্য বেরিয়ে পড়ব। ইশরা, কিন্তু কেন? আদ্র, সব কেনর উত্তর কি তোমাকে দিতে হবে? চেঁচিয়ে। ইশরা এভাবে চেঁচানোতে ভয় পেয়ে গেল। চুপচাপ দাঁড়িয়ে রইল। তারপর ওরা চট্টগ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। এবার বলি, আদ্র সকালে ইশরাকে না বলে চলে আসছিল কেন? আদ্রর ঘুম ভাঙ্গে মেসেজের শব্দে। মেসেজ দেখে ওর পৃথিবী থমকে যায়। 2 ছবি আর একটা ভিডিও। যে আইডি থেকে মেসেজ এসেছে সে আইডিওকে ব্লক করে দিয়েছে। একটা ছবিতে একটা ছেলে ইশরাকে জড়িয়ে ধরেছে। ছেলেটার মুখ স্পষ্ট না, মুখের অর্ধেক দেখা যাচ্ছে। ছেলেটা চোখের কোণে পানি, চুলগুলো উস্খুস্কো। আরেকটা ছবি, ছেলেটা ইশরাকে পাউরুটি খাইয়ে দিচ্ছে। ছেলেটার ব্যাক সাইড দেখা যাচ্ছে। ইশরা বিরক্তি মুখ নিয়ে পাউরুটি খাচ্ছে। ভিডিওতে একটা মহিলা ইশরার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মহিলার চোখেও পানি আছে। মহিলা, আমার অনেক ইচ্ছে ছিল তোর মতো একটা বৌমা হবে যে আমার ঘরটাকে আলোতে ভরিয়ে তুলবে। ইশরা, আমি কি তোমার বৌমা নই? মহিলা, বৌমা কি রে, তুই তো আমার মেয়ে। ইশরা, তোমার ছেলের বউ হয়ে আমার কাজ নেই। মহিলার, চলে আয় না আমার ছেলের বউ হয়ে। ইশরার চলে আসার সার্ভিসটি বন্ধ আছে,
দয়া করে আবার চেষ্টা করুন। পাশ থেকে একটা ছেলের কান্না মিশ্রিত আওয়াজ ভেসে এলো, থেকে যাও না আমার কাছে, আমি তোমাকে যেতে দিতে চাই না। আদ্র ইশরাকে হারাতে চায় না, তাই কোনো রকম ঝামেলা ছাড়াই ইশরাকে নিয়ে চলে যাচ্ছে চট্টগ্রাম। কারণ ইশরাকে ছাড়া ওর এক মুহূর্ত চলে না। ইশরাকেও এ ব্যাপারে কোনো প্রশ্ন করতে চায় না। যদি ঝামেলা হয়, ইশরা যদি চলে যেতে চায়, সেই ভয় নিয়ে চলে যাচ্ছে। তাছাড়া আগে ওর বের করতে হবে এই আইডিটা কার, যে ওকে ছবিগুলো দিল। কোনো উদ্দেশ্য তো আছে, আনিশা নয়তো। তাছাড়া ভিডিওটা সম্পূর্ণ না, মাঝখান থেকে দিয়েছে। আর ইশরার শরীরে সেই ড্রেস ছিল যেটা পরে সেদিন রাতে ও বাসা থেকে বের হয়ে গিয়েছিল। ইশরার সাথে শত্রুতা বলতে আনিশা আর ওর বাবা, ওরা চায় না ইশরা আর আদ্র সংসার করুক। আদ্র এই জটিলতার মাঝে ইশরাকে রাখতে চায় না। সে জানে ইশরা এমন করবে না। ইশরার ওর এত অত্যাচার সহ্য করে যেহেতু থাকতে পেরেছে। এখন তো আমি কোনো অত্যাচার করি না, এখন আমাকে ছেড়ে চলে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। আমি ইশরাকে আগলে রাখব। আদ্র কথাগুলো ভাবল, তারপর বলল, আদ্র প্রশ্ন বা ঝামেলা নয়, তাই তোমাকে নিয়ে যাচ্ছি। ওতপেতে থাকা হায়নাদের থেকে তোমাকে দূরে রাখছি। চট্টগ্রামে এসেই ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ল। 7 তলার বাড়ি, ওরা 4 তলাতে থাকবে। লিফট রয়েছে, যে কারণে ওঠানামার সমস্যা নেই। তার পরের দিন ইশরা ঘুম থেকে উঠে দেখল আদ্র নেই। ইশরা উঠে ফ্রেশ হতে গেল। ফ্রেশ হয়ে বারান্দায় গেল। চারদিকে পাহাড় আর পাহাড়। পাহাড়গুলো দূর থেকে দেখে মনে হচ্ছে তারা আকাশের সাথে মিশে আছে। পাহাড় ইশরাকে হাত বাড়িয়ে ডাকছে। ইশরা মুগ্ধ নয়নে তাকিয়ে রইল। বেশ সময় পার করার পর ইশরা রুমে ফিরে এলো। এসে ওর চোখ গেল আদ্রর বালিশের ওপর একটা চিরকুট রাখা। চিরকুট খুলে দেখে কিছুই লেখা নেই। ইশরার আংশিক মন খারাপ হল। ইশরা ভেবেছিল গতকালের মতো আজও হয়তো আদ্র কোনো কিছু চিরকুটে লিখে রেখে গেছে, কিন্তু কিছুই নেই। ইশরা রুমটা ভালো করে দেখল, তারপর পুরো ফ্ল্যাট ঘুরে দেখল। 2 জন মানুষের জন্য পারফেক্ট। আদ্র হাতে খাবারের প্যাকেট নিয়ে বাসায় এলো। ইশরাকে দেখে আদ্র বলল, আদ্র তুমি এত তাড়াতাড়ি উঠে গেছ? আমি ভেবেছি আমি বাসায় ফিরে ঘুমন্ত অবস্থায় তোমাকে দেখব। ইশরা আদ্রর হাত থেকে প্যাকেট নিয়ে কিচেনে চলে গেল। তারপর ওরা সকালের নাস্তা করতে বসল। গতকাল রাতে কিছু খাওয়া হয়নি, তাই সকালে আদ্র হোটেল থেকে রুটি ভাজি আনতে গিয়েছিল। আদ্র ইশরা এখন কোনো বুয়া পাওয়া যাবে না। মাসের মাঝামাঝি কেউ কাজ করবে না। এই কয়দিন তোমাকে একটু ম্যানেজ করতে হবে। আমিও তোমাকে হেল্প করব। পাশের ফ্ল্যাটের দাদু বলেছে তিনি সামনের মাসে একটা বুয়ার ব্যবস্থা করে দিবেন। ইশরা, আমি পারব। আদ্র, থ্যাঙ্কস। ইশরা, এত সংকোচ আপনার? আমি তো আপনার বউ, অন্য কেউ না। তবে কেন এত সংকোচ? মনে মনে আদ্র খাওয়া শেষে রুমে চলে গেল। আদ্রর ফোন আসে। আদ্র, হ্যাঁ রেহান বলো। রেহান, আদ্র ভাই, আপনার ধারণাই ঠিক। ওটা আর কারো আইডি না, আনিশার ফেক আইডি। আদ্র হাসল, আস্তে না বেশ জোরেই। রেহান ভাই, আপনার এই হাসিটা খুবই ভয়ঙ্কর। আপনি করতে চাইছেন? আদ্র, ইউ নো রেহান, আমি কিছু করব না। রেহান, কি বলছেন ভাই? ওই মহিলা তো আবার ভাবির ক্ষতি করব। আপনি সেটা জেনেও মহিলাকে কিছু বলবেন না। আদ্র, বলবো না কখন বললাম? তোমার ভাষায় মহিলাটা, আমার ভাষায় বোকা মানবী। আমি কিছু করব না মানে এই না যে কেউ কিছু করবে না। রেহান ভাই, আমি বুঝে গেছি, কাজ হয়ে যাবে। আদ্র, বোকা, বড্ড বোকা। না হলে কি কেউ সংসার ভাঙ্গবার জন্য ওইসব 2-4টা ছবি পাঠায়? মনে মনে
ইশরা আদ্রর জন্য কফি নিয়ে আসে। আসার সময় ও সাথে করে নিয়ে এসেছিল। আদ্র কফি হাতে নিল। আদ্র, তুমি তোমার আম্মু আব্বুকে জানিয়েছ যে আমরা চট্টগ্রাম এসেছি? ইশরা, যার এমন দায়িত্ববান স্বামী থাকে তার আবার কষ্ট করে জানানোর প্রয়োজন হয় না। আদ্র হাসল। আদ্র, যার এমন ভাবলেশহীন বউ থাকে তার তো দায়িত্ববান হতেই হবে। ইশরা, ভাবলেশহীন হওয়া ভালো, এতে অনেক কেয়ার পাওয়া যায়। আদ্র, ইশরা, তুমি কি ফুটবল? ইশরা, কেক কেন? আদ্র, আম্মু বলল তোমাকে যাতে বেশি বেশি সবুজ শাকসবজি খেতে দেই। তাছাড়া তোমার ব্যাগে উইকনেসের মেডিসিন দেখলাম। ইশরা, আম্মু একটু বেশিই বলে আমি একদম ঠিক আছি। আদ্র, তাহলে আজ আমরা এক জায়গায় যাব। যাবে? ইশরা, কেন নয়? আদ্র, ইশরা, তুমি এটা পেলে কোথায়? অবাক হয়ে। ইশরা, শপিং মলে দেখেছিলাম, তাই নিয়ে এসেছি। ওইদিন আমার ওপর রাগ করে আপনি নিজের খুব প্রিয় কফির মগ ভেঙেছেন, তাই আমি আবার এনে দিলাম। আদ্র, ঋণশোধ? ইশরা, সহজ ভাষায় ঋণশোধ। তবে আমি সে ভাষায় দেইনি। একগুচ্ছ আবেগের সমন্বয়ে সৃষ্ট অনুভূতি দিলাম। আদ্রর চুল এলোমেলো করে। ইশরা মুচকি হেসে চলে গেল। ইশরা যদি এবার পিছন ফিরে দেখত তবে আদ্রর এলোমেলো চুলের সাথে মুখে লেপ্টে থাকা হাসিটা দেখতে পেত। আদ্র, ভালোবাসার পরশ যেন বেঁধে রেখেছ মনে। একটি বার না বারবার যেন বাঁধতে চাই তোমার অন্তরের অন্তঃস্থলে, বুকের বা পাশে হাত রেখে। ইশরা বাজারের ব্যাগে থেকে সবজি বের করে অবাক হয়ে গেল। বাজারের ব্যাগে বেশিরভাগই সবুজ সবজি। লাউ, পটল, জলমিশ্রিত কলমি শাক, করলা আর আলুর সাথে রান্না করতে যা যা প্রয়োজন। আমিষ বলতে এনেছে চিংড়ি মাছ, আর কি যেন মাছ, মাছটা টুকরো টুকরো করা। লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করবে, কলমি শাক কি করবে জানি না, পটল দিয়ে রুই মাছ রান্না করবে আর করলা ভাজি। ইশরা তাকিয়ে দেখে আদ্র দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে আছে। ইশরা, আলু কি করব? দাঁতে দাঁত চেপে। আদ্র, আলু খেলে মোটা হয় আভা বলেছে। ইশরা, কি খেলে কি হয় এটা জেনে তারপর খেতে হবে? আদ্র, হ্যাঁ খেতে হবে। লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করে খেলে পেট ঠান্ডা থাকবে। তাছাড়া তরকারি মিষ্টি মিষ্টি লাগে, এতে অন্তত আমি কয়েক দফা মিষ্টি কথা শুনতে পারব। কলমি শাক খেলে তোমার উইকনেস কেটে যাবে, আইনো তুমি অনেক উইক। আর ইশরা, স্টপ, আর বলতে হবে না। আপনি এখান থেকে যান, আমি রান্না করব। ইশরা দেখল আদ্র কোনো রিয়েক্ট করেনি। ও ভাবল আদ্র চলে গেছে, কিন্তু মন বলছে যায়নি। তাই একবার নিজের মনকে শান্ত করার জন্য তাকাল। এমা আদ্র ওর দিকে তাকিয়ে আছে। এক চুল পরিমাণ নড়াচড়া করেনি, যেভাবে দাঁড়িয়ে ছিল সেভাবেই আছে। ইশরা, যাচ্ছেন না কেন? আদ্র, জান বলে তো তুমিই আমাকে তোমার কাছে বন্দি করে রাখলে। ইশরা, জান বলিনি, যেতে বলেছি। আদ্র, ছি ছি, তুমি আমাকে কাপুরুষ ভাবো? আমি নিজের বউকে দিয়ে কাজের বুয়ার মতো কাজ করাবো, এটা তুমি ভাবলে কি করে? দেখি সর বলছি, সর। আদ্র ইশরাকে সরিয়ে দিয়ে চাল নিতে গেল। ভাত বসিয়ে সবজিগুলো কাটবে। ইশরা, আরে আরে করছেন কি? আদ্র, চাল নিচ্ছি। দুপুরে খাবো না বুঝি? ইশরা, তাই বলে এত চাল? আপনি যে চাল নিয়েছেন এতে ৬৭ জন খেয়েও ভাত থাকবে। আদ্র, কি বলছো এসব? এতটুকু চালের ভাত আমি একাই খেতে পারি। ইশরা, আচ্ছা আপনি খেন, কিন্তু এখন আপনি সরুন, আমি চাল ধুয়ে দেই। আদ্র ইশরার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। এর অর্থ ইশরা বুঝতে পারছে। ইশরা, চাল ধুতে দেইনি মানে এই না যে আর কোনো কাজ করতে দিব না। আদ্র, আমি সবজি কেটে তোমাকে হেল্প করি। ইশরা আর কিছু বলল না। হঠাৎ আদ্র উঠে দাঁড়িয়ে গেল। আদ্র, আমি রুমে যাচ্ছি, তুমি কাজ করো। মাথা নিচু করে।
ইশরার একটু খটকা লাগল, কিন্তু কিছু বলল না। আদ্রর যাওয়ার জন্য পিছন ঘুরতেই ইশরা জোরে চিৎকার দিল। ইশরা, এটা কি করেছেন আপনি? কিভাবে হলো? আদ্র অপরাধীর মতো দাঁড়িয়ে রইল। ইশরার প্রচণ্ড রাগ হচ্ছে। রাগে সামনে পড়ে থাকা করলা দিয়েই আদ্রকে একটা পিটান দিতে গিয়েও দিল না। ইশরাহকে বলেছে, আপনি কাপুরুষ, আপনি তো মহাপুরুষ কাবিলা। আদ্রর হাত ধরে রুমে নিয়ে গেল। তারপর শাহাদাত আঙ্গুল সুন্দর করে সেভলন দিয়ে পরিষ্কার করে তারপর অয়েন্টমেন্ট লাগিয়ে দিল। ইশরাহ, চুপচাপ বসে থাকুন, আমি রান্না করে আসছি। ইশরা রান্না করতে চলে গেল। ইশরা রান্না করছে আর আদ্র দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। ইশরা ওর উপস্থিতি টের পাচ্ছে কিন্তু কিছু বলছে না, কারণ বলেও লাভ নেই। এতদিন এটা বুঝে গেছে আদ্র ঘাটতারা, চরম ঘাটতারা। তারপর ও রান্না শেষ করে গোসল করতে যাবে তখন ইশরা কিছু বলবেন? আদ্র গোসল করব, ইনোসেন্ট লুক নিয়ে। ইশরা তো করেন, বারণ করেছে কে? আদ্র তোমার সাথে করব, এবার দুঃখী দুঃখী মুখ করে। ইশরা, আপনি একটা চরম অসভ্য, আপনি কি সেটা জানেন? আদ্র, হুম জানি। ইশরা, আপনাকে না কোনো ভাষায় প্রকাশ করা যায় না। আদ্র, করো না। করতে যাও কেন? ইশরা, আমি আপনার সাথে গোসল করতে পারবো না। পারবো না মানে পারবো না, চেঁচিয়ে। আদ্র, চেঁচানোর কি আছে আজব? ইশরা, অসভ্যের মতো কথা বলবেন আবার বলেন চেঁচানোর কি আছে? আদ্র, আমি বলেছি তোমার সাথে গোসল করব। এর মানে কি জানো? ইশরা, আপনি আমার সাথে গোসল করবেন। আদ্র, উহুম, আমি তোমার সাথে গোসল করব মানে আমরা একই সময়ে গোসল করব। আমি এটা বলিনি আমরা পাশাপাশি গোসল করব কিংবা একসাথে গোসল করব। ইশরা হা হয়ে আদ্রর কথা শুনছে। লোকটা একটু আগে স্পষ্টভাবে বলেছে ওর সাথে গোসল করতে চায়, এখন কিভাবে পাল্টে দিচ্ছে? আচ্ছা, সাথে আর একসাথে এই দুটো শব্দ কি আলাদা? সাথে মানে দূরত্বে আর একসাথে মানে পাশাপাশি। দূর, এই লোকটা সবসময় আমাকে বিভ্রান্ত করে। আদ্র ইশরার মুখের চুটকি বাজিয়ে বলল, আদ্র, তুমি চাইলে পাশাপাশি একসাথে গোসল করতেই পারি। ইশরা, আপনি যাবেন এখান থেকে? আদ্র, হুহ। আদ্র পাশের রুমের বাথরুমে চলে গেল। আর ইশরা এই রুমের বাথরুমে গোসল করতে চলে গেল। তারপর ওরা খেয়ে নিল। ইশরা আদ্রকে খাবার খাইয়ে দিয়েছিল। এই আঙ্গুল কাটা নিয়ে আদ্র ভালোই ফায়দা তুলছে ইশরার ওপর। আদ্র, বিকালে রেডি থাকো, আমরা পতেঙ্গা সমুদ্র সৈকত দেখতে যাব। ইশরা, হুহুম। আদ্র, তবে? ইশরা, আজ ওই নিচের বাগানটা ঘুরে দেখব। ছোট ছোট ফুলগুলো খুব সুন্দর লাগে দেখতে। পরে যাব পতেঙ্গা সমুদ্র সৈকতে। আদ্র, আচ্ছা নিয়ে যাব, চলো এখন ঘুমাই। ইশরা, জনাব, এখন ঘুমানো যাবে না। আদ্র, কেন? ইশরা, এগুলো ধুতে হবে। আদ্র, ওহ। ইশরা ধুতে লাগল। ইশরা, আপনি এখানে কি করছেন? আদ্র, সাহায্য তো করতে পারবো না, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে বউয়ের কষ্ট দেখছি। এমন মেয়ে কোথাও পাওয়া যাবে না। আজকালকার মেয়েরা মোটেও এসব ঘরোয়া কাজ করে না। আদ্র, তুই কপাল গুনে ইশরার মতো বউ পেয়েছিস। ইশরা, পিঞ্চ করছেন? আদ্র, ছি, বউকে কি কেউ পিঞ্চ করে? ইশরা, আপনি তো করছেন। আদ্র, স্বামীর বিরুদ্ধে এমন কথা বললে পাপ হয়, পাপ। ইশরা আর কথা বাড়াল না। বি কন্টিনিউ।